আচ্ছা, তোমরাও কি আমাদের মতো রোজ একঘেয়ে রুটিন আর কাজের চাপে একদম পাগল হয়ে গেছো? চারিদিকে এই চেনা ব্যস্ততা, ল্যাপটপের স্ক্রিন আর ফাইলের পাহাড় দেখতে দেখতে আর কিছুই ভালো লাগে না। তখন মনটা কেমন ছটফট করে ওঠে, তাই না? ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে ফোনটা অফ করে কোথাও একটা দূরে হারিয়ে যেতে। কিন্তু বাস্তব আর দায়িত্বের টানে এই ফিজিক্যালি কোথাও যাওয়াটা হয়তো সবসময় হয়ে ওঠে না। তখনই দরকার পড়ে একটা ছোট্ট ম্যাজিকের, আর সেই ম্যাজিকটা নিয়ে আসছি আমি। তোমরা আমাদের সাথে এখন এমনি ফিজিক্যালি ঘুরতে না যেতে পারলেও যেতে পারবে একটা ভার্চুয়াল ট্রাভেলে। ব্যাগ গোছাতে হবে না, শুধু মনটাকে তৈরি করে নাও। আজ আমরা একসঙ্গে পাড়ি দিচ্ছি এক নতুন ঠিকানায়। সেখানে কোনো ডেডলাইন নেই, আছে শুধু এক অদ্ভুত শান্তি। নাও দ্য বিগ কোয়েশ্চেন ইজ, কোথায় যাব? কেন, গোল্ডেন ট্রায়াঙ্গেল সিরিজ তো আছেই। কি বলছো? অফিস করে করে মনে হয় এরও মাথাটা খারাপ হয়ে গেছে। কারণ দিল্লি ঘোরা শেষ, আগ্রা শেষ, জয়পুর ঘোরা হয়ে গেছে, সঙ্গে আজমেরও ঘোরা হয়ে গেছে, কিষানগড়ও ঘোরা হয়ে গেছে। তাহলে আবার গোল্ডেন ট্রায়াঙ্গেল সিরিজ মানে? না না, মাথা একেবারেই খারাপ হয়নি, সব বলছি। এত কিছু ঘোরার পরেও গোল্ডেন ট্রায়াঙ্গেল সিরিজের লাস্ট একটা ডেস্টিনেশন এখনো বাকি আছে। গেস করতে পারবে সেই ডেস্টিনেশনটা কি? সেই ডেস্টিনেশন হলো পুষ্কর। Hello, my lovely viewers. Welcome and welcome back to my channel. If you are new here, I am Orko Priya. I am pursuing Bachelor's of Travel and Tourism Management. Now I am work at a tourism company. I am a vocal over artist and I love to do adventure and sports. তো চলো ফটাফট রেডি হয়ে নাও, কারণ আজকে আমি আমার সাথে তোমাদের ভার্চুয়াল ট্যুরে নিয়ে যাব পুষ্করে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস বিগিন। পুষ্করের বিভিন্ন স্থান ঘুরে দেখার আগে আমরা জানবো এই অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতি। ভারতের রাজস্থান রাজ্যের ছোট্ট শহর পুষ্কর বিশ্বের অন্যতম প্রাচীন জীবন্ত শহর হিসেবে স্বীকৃত। এর ইতিহাস কেবল ধর্মীয় বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয়। এর পিছনে রয়েছে প্রাচীন ভারতের রাজনৈতিক, ভৌগোলিক ও বাণিজ্যিক বিবর্তনের এক গভীর যোগসূত্র। ভূতাত্ত্বিক এবং ঐতিহাসিকদের মতে পুষ্কর হ্রদটি একটি প্রাকৃতিক জলাশয়, যা আরাবল্লী পর্বতশ্রেণীর অববাহিকায় অবস্থিত। ঐতিহাসিক নথি ও প্রাচীন গ্রন্থসমূহ বিশ্লেষণ করলে দেখা যায় খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতেও এই অঞ্চলের অস্তিত্ব ছিল। সিন্ধু সভ্যতার সমসাময়িক কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং বৈদিক যুগের কিছু হ্রদ সংলগ্ন অঞ্চলে মানব বসতির প্রমাণ মেলে, যা প্রমাণ করে যে পুষ্কর ভারতের অন্যতম প্রাচীন অববাহিকা। সনাতন ধর্মীয় দর্শন এবং ভারতের প্রাচীন সাংস্কৃতিক ইতিহাসে পুষ্কর একটি অতি সুপ্রাচীন ও অনন্য নাম। হিন্দু শাস্ত্রীয় ঐতিহ্যে পুষ্করকে কেবল একটি সাধারণ তীর্থক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয় না, বরং একে তীর্থরাজ বা আদি তীর্থ বলে অভিহিত করা হয়েছে। বৈদিক যুগ থেকে শুরু করে পরবর্তী পৌরাণিক সাহিত্য সর্বত্রই পুষ্করের ভৌগোলিক, আধ্যাত্মিক এবং দার্শনিক গুরুত্বের একটি সুবিস্তৃত আলোচনা পাওয়া যায়। পৌরাণিক দৃষ্টিকোণ থেকে পুষ্কর শব্দের নামকরণের পেছনে একটি গভীর মহাজাতিক ও দার্শনিক তথ্য রয়েছে। সংস্কৃত শব্দ পুষ্প অর্থাৎ ফুল এবং কর অর্থাৎ হাত, এই দুটি শব্দের সংযোগে পুষ্কর শব্দটির উৎপত্তি। পদ্মপুরাণ এবং সৃষ্টিখণ্ড অনুযায়ী মহাবিশ্বের আদি লগ্নে যখন বজ্রনাভ, মতান্তরে বজ্রনাশ নামক একজন শক্তিশালী অসুর পৃথিবীর ভারসাম্য নষ্ট করতে উদ্যত হয়েছিল এবং যজ্ঞকর্মে বিঘ্ন ঘটাচ্ছিল, তখন সৃষ্টির দেবতা ব্রহ্মা তাকে বধ করার সিদ্ধান্ত নেন। ব্রহ্মা তার দিব্য অস্ত্র হিসাবে একটি নীল পদ্ম উৎপল ব্যবহার করেন। অসুরের ওপর আঘাত হানার সময় ব্রহ্মার হাত থেকে সেই পদ্মের 3টি পাপড়ি পৃথিবীর 3টি ভিন্ন স্থানে খসে পড়ে। এই পাপড়িগুলি ভূপৃষ্ঠ স্পর্শ করার সাথে সাথে সেখানে 3টি অলৌকিক হ্রদের সৃষ্টি হয়। এই 3টি হ্রদকে একত্রে ত্রিপুষ্কর বলা হয়। এক, জ্যেষ্ঠ পুষ্কর, যেখানে প্রথম ও প্রধান পাপড়িটি পড়েছিল, এটি বর্তমানের মূল পুষ্কর হ্রদ। 2, মধ্যম পুষ্কর, যেখানে এর দ্বিতীয় পাপড়িটি পড়েছিল। মূল হ্রদ থেকে এর ডিস্টেন্স প্রায় 3 কিলোমিটার।
এবং তৃতীয়টি হলো কনিষ্ক পুষ্কর বা বুধা, যেখানে তৃতীয় পাপড়িটি পড়েছিল। দেবতার হাত থেকে পতিত ফুলের মাধ্যমেই এই জায়গা সৃষ্টি হয়েছে বলে এই অঞ্চলের নাম যুগে যুগে পুষ্কর হিসাবে খ্যাত হয়েছে। পুষ্করের প্রাচীনত্ব কেবল উত্তর বৈদিক পুরাণে সীমাবদ্ধ নয়, এর শিকড় বৈদিক যুগের প্রাচীনতম সাহিত্য ধারাতেও বিদ্যমান। প্রাচীন ঋগ্বেদে সরাসরি পুষ্কর হ্রদ এবং এর সংলগ্ন অঞ্চলের পবিত্রতা ইঙ্গিত পাওয়া যায়। বৈদিক ঋষিরা পুষ্করকে পাবনি বা পরম পবিত্রকারী শক্তি হিসাবে বর্ণনা করতেন। বৈদিক যুগে যজ্ঞ ছিল আধ্যাত্মিক সাধনার মূল ভিত্তি। পুষ্কর অববাহিকাকে বৈদিক যজ্ঞের জন্য সবচেয়ে আদর্শ ভূমি হিসাবে গণ্য করা হতো, কারণ এখানকার শান্ত পরিবেশ এবং জলাশয়ের উপস্থিতি ঋষিদের আকৃষ্ট করত। লোকবিশ্বাস এবং বৈদিক ঐতিহ্য অনুযায়ী গায়ত্রী মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী গায়ত্রীর সাথে ব্রহ্মার সংযোগ এই পুষ্কর ভূমিতেই ঘটেছিল। ফলে গায়ত্রী সাধনার প্রাচীনতম কেন্দ্র হিসাবে পুষ্করের বৈদিক গুরুত্ব অপরিসীম। পুষ্করের পৌরাণিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত অধ্যায়টি হল স্বয়ং ব্রহ্মার যজ্ঞ এবং দেবী সাবিত্রীর অভিশাপের কাহিনী, যা পুষ্করে ব্রহ্মার একক অস্তিত্বের কারণ ব্যাখ্যা করে। রাক্ষস বধের পর পৃথিবীর শুদ্ধকরণের জন্য ব্রহ্মা কার্তিক পূর্ণিমার শুভ লগ্নে পুষ্করের একটি মহাযজ্ঞ আয়োজন করেন। সনাতন নিয়ম অনুযায়ী কোনো ধর্মীয় যজ্ঞ বা অনুষ্ঠান পত্নী ছাড়া সম্পূর্ণ হতে পারে না। যজ্ঞের নির্দিষ্ট লগ্ন উপস্থিত হলেও ব্রহ্মার প্রধান পত্নী দেবী সাবিত্রী যথাসময়ে যজ্ঞস্থলে পৌঁছাতে পারেননি। যজ্ঞের লগ্ন পেরিয়ে গেলে সৃষ্টির কার্য ব্যাহত হবে। এই আশঙ্কায় দেবরাজ ইন্দ্রের পরামর্শে ব্রহ্মা স্থানীয় এক গোপ কন্যা গায়ত্রীকে গন্ধর্ব মতে বিবাহ করে যজ্ঞের বেদিতে বসান। যজ্ঞের মধ্যভাগে দেবী সাবিত্রী এসে যখন তার স্থানে এক অন্য নারীকে দেখেন, তখন তিনি চরম অপমানিত ও ক্রুদ্ধ বোধ করেন। তিনি উপস্থিত সমস্ত দেবতাকে দণ্ড দেন। প্রধান কর্তা ব্রহ্মাকে অভিশাপ দিয়ে বলেন, যেহেতু তুমি আমার মর্যাদার লঙ্ঘন করেছো, তাই আজ থেকে মর্তলোকে বা পৃথিবীতে মানব জাতি কোনোদিন তোমার পুজো করবে না। কেবল এই পুষ্কর ছাড়া সমগ্র বিশ্বে তোমার কোনো মন্দির বা উপাসনালয় থাকবে না। এই পৌরাণিক ঘটনার কারণেই আজ সমগ্র ভারতে এবং বিশ্বে শিব বা বিষ্ণুর হাজার হাজার মন্দির থাকলেও সৃষ্টির দেবতা ব্রহ্মার একমাত্র ঐতিহাসিক ও মূল মন্দিরটি পুষ্করেই অবস্থিত। ভারতের প্রধান দুটি মহাকাব্য রামায়ণ এবং মহাভারতে পুষ্করের আধ্যাত্মিক অবস্থানের বিস্তারিত বিবরণ রয়েছে। বাল্মীকির রামায়ণে উল্লেখ আছে যে অযোধ্যার রাজা দশরথ যখন পুত্র কামেষ্টি যজ্ঞের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তিনি পুষ্করের পবিত্রতার কথা স্মরণ করেছিলেন। এছাড়া মহর্ষি বিশ্বামিত্র পুষ্করের হ্রদের তীরে বসে হাজার হাজার বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন। এখানেই অপ্সরা মেনকা তার তপভঙ্গ করতে এসেছিলেন বলে পৌরাণিক উল্লেখ মেলে। মহাভারতের বন পর্বে পুষ্করের মহিমা অত্যন্ত বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। পাণ্ডবদের বনবাস যাত্রার সময় দেবর্ষি নারদ যুধিষ্ঠিরকে পরামর্শ দিয়ে বলেছিলেন যে কেউ যদি পুষ্করে গিয়ে স্নান ও 3 রাত উপবাস করেন, তবে তিনি অশ্বমেধ যজ্ঞের সমতুল্য পুণ্য লাভ করবেন। পাণ্ডবেরা তাদের অজ্ঞাতবাসের কিছু অংশ এই পুষ্কর হ্রদের আশেপাশে অতিবাহিত করেছিল। পৌরাণিক ভূগোলে ভারতকে 5টি পবিত্রতম হ্রদের দেশ বলে মনে করা হয়েছে, যাকে একত্রে পঞ্চ সরোবর বলা হয়। এই 5টি সরোবরের মধ্যে পুষ্কর অন্যতম ও প্রধান। বাকি 4টি হলো মানস সরোবর, বিন্দু সরোবর, নারায়ণ সরোবর এবং পম্পা সরোবর। পুরাণে উল্লেখ আছে যে একজন সনাতন ধর্মাবলম্বী যদি ভারতের 4 ধাম অর্থাৎ পুরী, বদ্রীনাথ, দ্বারকা এবং রামেশ্বরম দর্শনও করেন, কিন্তু পুষ্করের পবিত্র হ্রদে স্নান না করেন, তবে তার তীর্থযাত্রা অসম্পূর্ণ থেকে যায়। পুষ্করকে তাই সমস্ত তীর্থের গুরু বা রাজা বলা হয়।
আশা করি এতক্ষণে আমি আপনাদেরকে অনেকটাই পুষ্কর শহরের ইতিহাস সম্পর্কে ধারণা দিতে পেরেছি। এবার আসি পুষ্করে আমরা দুদিনে কোথায় কোথায় ঘুরলাম এবং কি কি করলাম, আমার সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে শেয়ার করব। পুষ্কর লেকের চারপাশে হাঁটাহাঁটি করা পুষ্কর ভ্রমণের অত্যন্ত শান্ত এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা। বিকেল থেকে সন্ধ্যার এই সময় লেকের চারপাশে হাঁটলে চারিদিকে এক অনন্য পরিবেশ অনুভব করা যায়। লেকটির চারপাশে অসংখ্য ঘাট রয়েছে, যেখানে ভক্তরা স্নান, পূজা ও প্রার্থনা করে। হাঁটতে হাঁটতে এই ঘাটগুলোর দৃশ্য, পুরনো মন্দির আর মানুষের ধর্মীয় আচার অনুষ্ঠান কাছ থেকে দেখা যায়, যা ভ্রমণকে আরো গভীর ও অর্থপূর্ণ করে তোলে। সূর্য যখন ধীরে ধীরে অস্ত যেতে থাকে, তখন লেকের জলে তার রঙিন প্রতিফলন এক অসাধারণ দৃষ্টি সৃষ্টি করে। এই সময় ঠান্ডা বাতাস, পাখির ডাক এবং চারপাশের নীরবতা মনকে এক প্রশান্ত অনুভূতিতে ভরিয়ে দেয়। অনেক সময় সন্ধ্যার আরতির শব্দ, ঘণ্টা ধ্বনি ও মন্ত্র উচ্চারণ শোনা যায়, যা পুরো পরিবেশকে আরো পবিত্র ও আবেগঘন করে তোলে। তো গাইজ, তোমাদের তো মেলা আমি কতই না ঘুরিয়ে দেখেছি, কিন্তু আজকে তোমাদের যে মেলাটা ঘোরাবো সেই মেলাটার কথা শুনলে তোমরা পাগল হয়ে যাবে। আমরা আজকে এসছি পুষ্কর ফেয়ারে। তো চলো তোমাদেরকে ঘোরাবো, কারণ আমি পাগল পাগল হয়ে যাচ্ছি এখানে সব রাইডস, দোকানগুলো দেখে। মানে দেখো, দারুণ। তো তোমাদেরকে আজকে পুষ্কর ফেয়ার, তো লেটস গো। বালির ওপর দিয়ে বিকেলবেলা আসে। পুষ্কর ফেয়ার হপিং এমন একটি অভিজ্ঞতা যা শুধু ভ্রমণের অংশ নয়, এটি একটি সম্পূর্ণ জীবন অনুভূতি, যেখানে রাজস্থানের মাটি, মানুষ, সংস্কৃতি এবং আবেগ একসাথে মিশে যায়। মরুভূমির বিস্তীর্ণ প্রান্তরে যখন এই মেলা বসে, তখন চারপাশ যেন এক চলমান উৎসবে পরিণত হয়। দূর দূরান্ত থেকে আসা মানুষ, ব্যবসায়ী, পর্যটক এবং স্থানীয় গ্রামবাসীরা একসাথে মিলিত হয়ে এমন এক পরিবেশ তৈরি করে যা সত্যি বিরল ও অনন্য। মেলার ভেতরে ঢুকতেই চোখে পড়ে শত শত উট, ঘোড়া ও অন্যান্য পশু, যারা এই মেলার মূল আকর্ষণ। উটগুলোকে রঙিন কাপড়, ঘন্টা, আয়না ও সূচি শিল্প দিয়ে এমন ভাবে সাজানো হয় যাতে তারা মরুভূমির রাজা হয়ে ওঠে। ফেয়ার হপিং এর সময় সবচেয়ে বেশি যে বিষয়টি হৃদয়ে ছুঁয়ে যায়, তা হলো এখানকার মানুষের সরলতা ও আনন্দ। কোথাও বসে আছে একদল লোকসঙ্গীত শিল্পী, তাদের গানের সুরে মরুভূমির গল্প, প্রেম, বেদনা আর আনন্দ সবকিছু ফুটে ওঠে। আবার কোথাও দেখা যায় নাচছে স্থানীয় নারীরা, তাদের রঙিন ঘাগরা বাতাসে উড়ছে। এক একটি দৃশ্য যেন জীবন্ত চিত্রকর্ম, এইসব মুহূর্ত অনুভব করার মতো, যেখানে আপনি নিজেও ধীরে ধীরে এই উৎসবের অংশ হয়ে যান। সেই অনুভূতিটাই আরো গভীর হয়ে ওঠে যখন আপনি মেলার ভেতরে বাজারে ঢুকে পড়েন। চারিদিকে এত রং, এত বৈচিত্র্য, এত সৃষ্টিশীলতা, মনে হয় যেন প্রতিটি স্টল এক একটা ছোট গল্প বলছে। পুষ্কর ফেয়ারের এই শপিং এর অভিজ্ঞতা শুধু একটি কেনাকাটির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি এক ধরনের আবিষ্কার। এখানে এমন অসংখ্য জিনিস চোখে পড়ে যা সাধারণ বাজারে খুঁজে পাওয়া যায় না। রঙিন বাঁধনি কাপড়, হাতে সূচিকর্ম করা পোশাক, সূক্ষ্ম নকশার রূপোর গয়না, কাঁচের চুড়ি, চামড়ার ব্যাগ, হ্যান্ডমেড অলংকার, সবকিছুতেই এক অন্য রকমের সৌন্দর্য ও ঐতিহ্যের ছোঁয়া থাকে। দোকানগুলির সামনে দাঁড়ালে বোঝা যায় এগুলি শুধু পণ্য নয়, এগুলি মানুষের পরিশ্রম, শিল্পবোধ আর সংস্কৃতির প্রতিফলন। কোনো দোকানদার হাসি মুখে আপনাকে ডাকছে, কেউ আবার নিজের হাতের তৈরি জিনিসের গল্প শোনাচ্ছে, কিভাবে তৈরি হয়েছে, কতদিন সময় লেগেছে ইত্যাদি। এই কথোপকথনগুলি শপিংকে আরো ব্যক্তিগত ও আবেগঘন করে তোলে। আমরা এখন এসেছি হচ্ছে শপিং করতে, ঠিক আছে? আমরা পুষ্করে শপিং করতে এসেছি, আর এখানকার কালেকশন না জাস্ট দারুণ দারুণ। অনেক সময় এমন কিছু জিনিস হাতে উঠে আসে যা এই মেলার এক টুকরো স্মৃতি, যা আপনি নিজের সাথে নিয়ে যাচ্ছেন।
এই প্রাণবন্ত অভিজ্ঞতার মাঝেই হঠাৎ চোখে পড়ে মেলার রাইডস, নাগরদোল্লা আর বিভিন্ন দোলনা, যা পুরো পরিবেশকে আরো উচ্ছ্বাসে ভরিয়ে দেয়। প্রথমে দূর থেকে দেখতে দেখতে মনে হয় শুধু দেখেই ভালো লাগছে, কিন্তু যখন উঠে আপনি নাগরদোল্লায় বসবেন তখন অনুভূতিটা একেবারে বদলে যায়। ধীরে ধীরে ওপরে উঠতে উঠতে নিচের পুরো মেলাটা যেন ছোট হয়ে আসতে থাকে। রঙিন স্টল, মানুষের ভিড়, আলো, সঙ্গীত সবকিছু একসাথে মিলিয়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করে। সেই উচ্চতা থেকে পুষ্করের পুরো পরিবেশটাকে একসাথে দেখা যায়, আর তখনই মনে হয় আপনি সত্যি এই বিশাল উৎসবের এক অংশ। নাগরদোল্লার প্রতিটি ঘূর্ণনের সাথে বুকের ভেতরে এক ধরনের উত্তেজনা আর আনন্দ মিশে যায়। বাতাস এসে মুখে লাগে, চারপাশের মানুষের হাসি আর চিৎকার শোনা যায়। সব মিলিয়ে সেই মুহূর্তটা জীবন্ত হয়ে ওঠে। শুধু নাগরদোল্লাই নয়, আরো অনেক রাইডস থাকে। শপিং এর রঙিন মুহূর্ত আর রাইডস এর রোমাঞ্চ একসাথে মিলিয়ে এই মেলা স্মৃতি হৃদয়ের ভেতরে গভীরভাবে গেঁথে থাকে, যা বহুদিন পরেও মনে পড়লে ঠিক একই আনন্দ ও অনুভূতি ফিরিয়ে আনে। পুষ্করের এক শান্ত সন্ধ্যায় সানসেট ক্যাফেতে ডিনার করার অভিজ্ঞতা যেন ধীরে ধীরে স্বপ্নের ভেতরে ঢুকে পড়ার মতো। সূর্য ডুবে যাওয়ার পর যখন চারপাশে নরম অন্ধকার নেমে আসে, তখন পুষ্কর লেকের জলে ঝিকমিক করে ওঠে অসংখ্য আলো। মন্দির, ঘাট আর আশেপাশের বাড়িগুলির প্রতিফলন যেন এক অন্য জগতের ছবি এঁকে দেয়। হালকা হালকা হাওয়া মুখে এসে লাগে, দূর থেকে ভেসে আসে ভজনের সুর, আর সেই মুহূর্তে সময় যেন একটু থেমে যায়। চারপাশে নীরবতা, শান্ত পরিবেশ আর লেকের আলোর প্রতিচ্ছবি মনের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। মনে হয় এই মুহূর্তটা চিরকাল ধরে রাখতে পারলে ভালো হতো। গাইস, আমাদের এখন চলে এসেছে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আলুর পরোটা, আচার, আর এখানে ক্যাচআপ দিয়েছে, আর দইটা দেখো কত দই দিয়েছে। এই গাইস, তো আমরা এখন আছি হচ্ছে পাহাড়ের চূড়োয়। পাহাড়ের চূড়োয় এখনো যাইনি। এই যে পিছনে পাহাড়, আর এই যে নিচের ভিউটা একবার দেখো। উফ, দারুণ। ভোরের নরম আলোয় পুষ্কর শহর তখন ধীরে ধীরে ঘুম ভাঙছে, আর সেই সময় সাবিত্রী দেবী টেম্পল দর্শনের জন্য রওনা হওয়া যেন এক নতুন দিনের এক পবিত্র শুরু। চারপাশে হালকা ঠান্ডা হাওয়া, আকাশে ফিকে নীলের সাথে সূর্যের প্রথম সোনালি ছোঁয়া, সব মিলিয়ে পরিবেশটা হয়ে ওঠে একদম শান্ত আর নির্মল। এই সময় সাবিত্রী মাতা রোপওয়ে চড়ার অভিজ্ঞতা আরো বেশি বিশেষ হয়ে ওঠে। রোপওয়ে কেবল কারে বসিয়ে যখন ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করলাম, তখন নিচে পুষ্কর শহরটা যেন আস্তে আস্তে জেগে উঠছিল। ছোট ছোট বাড়ির ছাদে সকালবেলা কাজ শুরু হয়েছে, কোথাও ধোঁয়া উঠছে, কোথাও মন্দিরের ঘন্টার শব্দ ভেসে আসছে। একটু ওপরে উঠতেই চোখে পড়ল পবিত্র পুষ্কর লেক। সকালের আলোয় তার জল একেবারে শান্ত আর স্থির, স্বচ্ছ, যেন এক আয়নার মতো পুরো আকাশটা নিজের মধ্যে ধরে রেখেছে। সেই দৃশ্যটা দেখতে দেখতে মনে হচ্ছিল যেন আমরা ধীরে ধীরে পৃথিবীর কোলাহল থেকে দূরে সরে গিয়ে এক নিঃশব্দ জগতে প্রবেশ করছি। রোপওয়ের প্রতিটি মুহূর্ত এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। একদিকে হালকা ভয়, অন্যদিকে প্রবল উত্তেজনা, আর তার মাঝেই এক গভীর শান্তি। ওপরে উঠতে উঠতে ঠান্ডা হাওয়া আরো স্পষ্টভাবে গায়ে লাগছিল, আর মনে হচ্ছিল যে প্রকৃতি নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। কয়েক মিনিটের সেই যাত্রা শেষ হয়ে যখন পাহাড়ের চূড়ায় পৌঁছালাম, তখন চারপাশের নীরবতা আর বিশালতা মনকে একেবারে জমিয়ে দিল। মন্দিরের দিকে এগিয়ে যাওয়ার পথে এক অদ্ভুত পবিত্রতার অনুভূতি হচ্ছিল। সাবিত্রী দেবী টেম্পলের সামনে দাঁড়িয়ে যখন প্রণাম করলাম, তখন মনে হলো এই মুহূর্তটাই যেন সবচেয়ে সত্য, সবচেয়ে শান্ত। ভোরের সেই নির্মল পরিবেশ, ঠান্ডা বাতাস আর মন্দিরের ঘন্টার সাধু ধ্বনি সব মিলিয়ে মনটা কেমন যেন সম্পূর্ণভাবে শান্ত হয়ে গেল। মনে হচ্ছিল জীবনের সব দুশ্চিন্তা আর ক্লান্তি যেন এই পাহাড়ের ওপর কোথাও মিলিয়ে গেছে।
দর্শনের পর যখন চূড়া থেকে চারিদিকে তাকালাম তখন যে দৃশ্য চোখে পড়লো তা এক কথায় অবিশ্বাস্য। পুরো পুষ্কর শহর, তার মাঝখানে পুষ্কর লেক, আর চারপাশে পাহাড়, সবকিছু ভোরের সোনালী আলোয় এক অপূর্ব রূপ ধারণ করেছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন সময়টা থেমে গেছে। সো আফটার রোপওয়ে আমরা চড়ে পড়েছি ক্যামেল কার্টে, আর মাঝে মাঝে কিন্তু উঠটা না দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে, হেভি লাগছে ফিলিংটা, হেভি। রাজস্থান, যেখানে বাতাসের প্রতিটি কণা যেন কোনো প্রাচীন গল্পের কথা বলে। সফরটা শুরু হয়েছিল বেশ আয়েশ করে একটা উটের গাড়িতে উঠে বসে। কাঠের তৈরি সেই চাকাগুলি যখন বালির ওপর দিয়ে মচমচ শব্দ করে এগাচ্ছিল তখন দারুণ লাগছিল, কিন্তু মনের এক কোণে বারবার একটা অসম্পূর্ণতা খচখচ করছিল। মনে হচ্ছিল রাজস্থানে এসে মরুভূমির জাহাজে সরাসরি একবার বসলে হয় না। উটের পিঠে চড়ার ওই রাজকীয় অনুভবটা পাওয়ার জন্য মনটা বড্ড ব্যাকুল হয়ে উঠেছিল। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, নিজের মনের ইচ্ছাটা মুখে প্রকাশ করেই দিলাম। উটের গাড়ির আরাম ছেড়ে যখন উটটার একদম পিঠে গিয়ে বসলাম তখন হার্টবিট কয়েক গুণ বেড়ে গেছিল। উট যখন তার সামনের আর পিছনের পা ভাঁজ করে উঠে দাঁড়ায় তখন যে হ্যাচকা টানটা লাগে, ওটা একটা অদ্ভুত ভয়ের কিন্তু দারুণ মজার অভিজ্ঞতা। একবার যখন সে তার পুরো উচ্চতা নিয়ে সোজা হয়ে দাঁড়ালো, মনে হলো আমি যেন পুরো মরুভূমির মালিক হয়ে গেছি। মরুভূমির ঢেউ খেলানো বালির ওপর দিয়ে উটের এই ছন্দময় দুলকি চালে এগিয়ে যাওয়াটা আমাকে এক অদ্ভুত স্বাধীনতা দিচ্ছিল। পুষ্করের এই সফরটা আমার ডায়েরিতে সারা জীবন সোনালী হরফে লেখা থাকবে। আমাদের পুষ্কর ঘোরা এখানেই শেষ। আপনাদের আমার সাথে পুষ্কর ভার্চুয়াল ট্যুর করে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। মন খারাপ করার কিছুই নেই। হ্যাঁ, গোল্ডেন ট্রায়াঙ্গেল সিরিজটা এখানে শেষ হচ্ছে, তবে একটা ট্যুর শেষ হওয়া মানেই কিন্তু নতুন আবার একটা ট্যুরের প্ল্যানিং স্টার্ট। তাই খুব তাড়াতাড়ি আবার কোনো ট্যুর ভিডিওতেই দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই অল অফ ইউ, লাভ ইউ।